সো আমাদের থার্ড লেকচার এটা, এবং আগের যে দুটো লেকচার ছিল তাতে আমরা সাউথ এশিয়া অ্যাজ এ রিজিয়নে প্রথম লেকচারটা একটা বড় ইন্ট্রোডাকশন দিয়েছি, এবং তারপরের লেকচারে আমরা পলিটিক্যাল জিওগ্রাফি নিয়ে আলোচনা করেছি। এবং পলিটিক্যাল জিওগ্রাফি আলোচনা করবার সময় we try to examine whether there is that oneness, the factor of oneness in South Asia. এবং তার সঙ্গে সঙ্গে আমরা আলোচনার শেষে যে সিদ্ধান্তে এসেছি সেটা হচ্ছে জিওগ্রাফি ওয়াইজ obviously there is a common pattern found in South Asian states. There is absolutely no doubt about that. But as far as political geography is concerned, there is a lack of oneness. There is a serious lack of this oneness. এই oneness এর বিষয়টা আমরা কিন্তু জিওগ্রাফি ওয়াইজ দেখতে পেলে আমরা সেখানে এক ধরনের oneness দেখতে পাবো, কিন্তু আমরা যদি পলিটিক্যাল জিওগ্রাফির অর্থে ভাবি তাহলে কিন্তু পুরোপুরি oneness দেখতে পাবো না। এই সিদ্ধান্তে আমরা লাস্টের দিন ক্লাসের শেষে এসেছিলাম। So now let me begin with the second aspect through which we will try to examine whether there is oneness in terms of social history. তাহলে আজকে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটা হচ্ছে সোশ্যাল হিস্ট্রি অফ সাউথ এশিয়া। দক্ষিণ এশিয়ার যে সামাজিক ইতিহাস, সেই সামাজিক ইতিহাসটাকে আমরা আজকে পরীক্ষণ করবার চেষ্টা করব। আমরা একটু সেটাকে বোঝবার চেষ্টা করব যে ইন টার্মস অফ সোশ্যাল হিস্ট্রি সাউথ এশিয়াতে কোনো ওয়াননেস যে অর্থে আমরা বলতে চাইছি সেই ওয়াননেসটা দেখতে পাই কিনা। যদি পাই তাহলে আমরা অবভিয়াসলি মনে করব যে সাউথ এশিয়াকে একটা রিজিয়ন বলা চলে। অর্থাৎ তাহলে আমরা সেই আলোচনায় যদি প্রবেশ করি তাহলে কি দেখব যে যদি প্রাচীন ইতিহাস, আমরা জানি ইতিহাসকে তিনটে ডিফারেন্ট ফেজে আমরা দেখি সাধারণত। একটা হচ্ছে এনশিয়েন্ট, একটা মিডিয়াইভাল এবং একটা মডার্ন। যদি এনশিয়েন্ট হিস্ট্রি আমরা দেখি সাউথ এশিয়ার দেশগুলি, তাহলে এটাকে একেবারে প্রাচীন সময়ে যদি যাই, প্রাচীন যে সমস্ত মাইথোলজিক্যাল টেক্সট এখানে পাওয়া যায় সেখানে কিন্তু এখানে তিনটে ল্যান্ড, জিওগ্রাফিক্যালি যে তিনটে ধরনের ল্যান্ড পাওয়া যায় তার বেসিসে এখানকার মাইথোলজি গড়ে উঠেছে। একটা হচ্ছে মাউন্টেন অ্যান্ড হিলস, একটা হচ্ছে প্লেইনস, আর একটা হচ্ছে কোস্টস এবং আইল্যান্ডস। অর্থাৎ একটা ইতিহাস যদি আমরা রামায়ণ বা মহাভারতের সময় যাই তাহলে দেখব যে এখানে তিন ধরনেরই উল্লেখ আছে। হিমালয় এবং পাহাড় পর্বতকে কেন্দ্র করে এক ধরনের সিভিলাইজেশন, আরেক ধরনের সিভিলাইজেশন হচ্ছে প্লেন ল্যান্ডের সিভিলাইজেশন। আমরা পরবর্তীকালে যেরকম প্রথমে আর্যাবর্তের ধারণা গড়ে উঠেছিল এখানটায়, এবং পরবর্তীকালে আমরা যে ষোড়শ মহাজন পদ পড়েছি সেই ষোড়শ মহাজন পদের ক্ষেত্রেও সেই প্লেন ল্যান্ডের একটা হিস্ট্রি আমরা দেখতে পেয়েছি। এবং আরেকটা হচ্ছে কোস্ট এবং আইল্যান্ড, কোস্ট এবং আইল্যান্ডেও আমরা দেখেছি। এবং রামায়ণের ক্ষেত্রেও আমরা দেখেছি যে কিভাবে মিথোলজিতে দেখানো হয়েছে যে প্লেন ল্যান্ড থেকে, প্লেন ল্যান্ডের একজন রাজা তিনি কিভাবে এক হিলস এবং মাউন্টেন্স এবং তারপরে এই আয়ারল্যান্ড এবং কোস্টাল এরিয়াগুলি দখল করছেন এবং এক ধরনের ইউনিফাইড, এক ধরনের একটি রাষ্ট্র গঠনের একটা চেষ্টা করা হচ্ছে। এবং সেই অর্থে রাষ্ট্র কতটা গঠন হলো সেটা জানি না, এক ধরনের এম্পায়ার বিল্ডিং এর অবশ্য চেষ্টা করছেন। এবং সেই জন্যে মাইথোলজিতে এখানে রাজসূয় যজ্ঞের কথা বলা হয়েছে, যে একটা ইউনিফাইড রাষ্ট্র গঠনের প্রচেষ্টা। যতজন শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র রাজা এসেছেন তিনি এই রাজসূয় যজ্ঞর মাধ্যমে এটা এক ধরনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। মহাভারতের যে কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের শেষে আমরা দেখলাম যে সেখানেও কিন্তু যুধিষ্ঠির এক সার্বভৌম রাজা হলেন এবং যুধিষ্ঠির এই আর্যাবর্তের একজন সার্বভৌম রাজা হলেন। যে আর্যাবর্তে বহু রাজ্য ছিল কিন্তু যুধিষ্ঠির সব রাজ্যগুলিকে এক ধরনের একীকরণ করার মাধ্যমে, এক ধরনের ইউনিফিকেশনের মাধ্যমে সার্বভৌম রাজা হলেন। ফলে এখানে এই ধরনের এম্পায়ার বিল্ডিং এবং রাষ্ট্র গঠনের এক ধরনের প্রচেষ্টা বরাবর প্রথম থেকে ছিল। কিন্তু একই সঙ্গে যে স্বীকৃতিটি ছিল সেটা হচ্ছে এখানে মাল্টিপল ভাষা, মাল্টিপল গোষ্ঠী এবং মাল্টিপল কালচার নিয়ে এই সাউথ এশিয়া গড়ে উঠেছে। অর্থাৎ তার যে সোশ্যাল হিস্ট্রি, দ্য সোশ্যাল হিস্ট্রি অফ সাউথ এশিয়া ইজ টু ওল্ড, অনেক পুরনো, বহু প্রাচীন কালের। সেই ইতিহাসের শুরুই হয় মাইথোলজিক্যাল হিস্ট্রি দিয়ে, অর্থাৎ এক ধরনের ধর্মীয় ইতিহাস থেকে শুরু হয়। এবং সেই ইতিহাসটা কতটা ইতিহাস সেটা নিয়ে যেরকম ডিবেট থাকতে পারে। যেরকম রামায়ণ মহাভারতকে কিছুজন মনে করেন যে এটা ইতিহাস,
কিছু জন মনে করেন না এটা মাইথোলজিক্যাল টেক্সট। ফলে এটা নিয়ে একটা বিবাদের জায়গা আছে। কিন্তু শুধু রামায়ণ মহাভারত দুটো মহাকাব্য হলেও পাশাপাশি যদি আমরা তামিল সাহিত্যের দিকে তাকাই সেখানেও বহু লিটারেচার আছে। অর্থাৎ আমরা সাউথ এশিয়ার সোশ্যাল হিস্ট্রিকে বুঝতে গেলে ফার্স্ট অফ অল উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য লিটারেচার্স, the enormous literatures that we have. আমাদের সাউথ এশিয়ার লিটারেচারকে বুঝতে হবে এবং আমাদের সাউথ এশিয়ার যে মাইথোলজিক্যাল টেক্সট সেগুলিকে বুঝতে হবে, যার জন্য সময় আমাদের কাছে খুব একটা পর্যাপ্ত নেই। কিন্তু আমরা যেটা বলতে পারি এক কথায় সেটা হচ্ছে আমাদের একটা লম্বা ইতিহাসের ট্রেন, মানে ইতিহাসের একটা লম্বা ধারা রয়েছে দক্ষিণ এশিয়ায়। The literatures and the mythological texts are actually unifying the South Asian past. দক্ষিণ এশিয়ার যে অতীত সেটাকে ইউনিফাই করে কি এখানকার লিটারেচার। লিটারেচারের মধ্যেও এখানে কিন্তু একটা কমন প্যাটার্ন দেখতে পাওয়া যায়। এখানে বহু ভাষা থাকতে পারে, যেটাকে আমরা এক কথায় সংস্কৃতাইজেশন বলি পরবর্তীকালে, যেখানে সংস্কৃতকরণ ঘটেছে, অনেক কিছুর সংস্কৃতাইজেশন হয়েছে এবং এখানে সংস্কৃতর পাশাপাশি অন্যান্য ভাষা যেরকম বিদ্যমান ছিল, কিন্তু সেখানে যেন জাতপাতের জাতপাত বা কাস্টকে বোঝানোর জন্য আমরা সংস্কৃতাইজেশন শব্দটা যেমন ব্যবহার করি, তেমনি এখানকার কালচারের মধ্যেও কিন্তু এক ধরনের সংস্কৃতাইজেশন ঘটেছে। ঠিক আছে? ফলে সাউথ এশিয়ার যদি অতীত ইতিহাসকে আমরা ব্যাখ্যা করি তাহলে দেখব যেহেতু এখানে এম্পায়ার বিল্ডিং এর একটা প্রচেষ্টা থেকেছে, যেমন চন্দ্রগুপ্ত মৌর্য বলো বা অশোক বলো, এবং তারা দেখবেন যে স্থানগুলিতে তারা দখল করেছে, সাম্রাজ্যকে বিস্তার করেছে, সেখানে যেরকম অশোক স্তম্ভ তৈরি করেছেন, অর্থাৎ বিভিন্ন কালচারাল হেরিটেজ সাইট হিসেবে সেগুলো পরবর্তীকালে গড়ে উঠছে। অর্থাৎ তারা এক একটা সিম্বল তৈরি করছেন এবং একটা ইউনিফিকেশনের চেষ্টা করছেন দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলিকে। ফলে এক ধরনের যদি বলো কালচারাল অ্যাসিমিলেশন কোথাও না কোথাও গড়ে উঠেছিল। মিডাইভাল পিরিয়ডে আমরা যদি দেখি যে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলি বারে বারে ওয়েস্ট এশিয়ার দ্বারা আক্রান্ত হয়েছে। মোস্ট অফ দি ওয়েস্ট এশিয়ান রুলার্স দে invaded South Asian countries in numerous occasions, in most part of South Asia. In fact, I'm not talking about Nepal or Bhutan mostly, because those two countries were isolated from the plains. আমি বারবার বলছি যে সাউথ এশিয়ার জিওগ্রাফিকে যদি তিনটে ভাগে ভাগ করে বুঝি তাহলে দেখবো plains and the coasts are more accessible rather than the hills and mountains. হিল এবং মাউন্টেনে চট করে ইনভেড করা was much more difficult than the plains or coasts. প্লেন প্লেন সমভূমি এবং এই যে দ্বীপ রাষ্ট্রগুলি যেগুলি রয়েছে, যেমন শ্রীলঙ্কা ফর এক্সাম্পল, যেহেতু নৌ 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 মানে যদি মেরিটাইম মানে কি বলবো এর ইনভেশনের ব্যবস্থাপনা অনেক আগে আবিষ্কৃত হয়েছে, সেই কারণে খুব সহজেই এগুলিকে দখল করা গেছে রাদার দ্যান নেপাল আর ভুটান। কারণ নেপাল এবং ভুটানকে তোমাকে যদি দখল করতে হয় তাহলে তোমাকে হয় পদাতিক ওয়েতে যেতে হবে, আর না হলে তোমাকে অ্যাভিয়েশনের মাধ্যমে যেতে হবে, উড়ে যেতে হবে বিমানে। বিমান আবিষ্কার হয়েছে অনেক পরে, তার আগেই নৌবহর ইত্যাদি তৈরি হয়ে গেছে। ফলে খুব সহজেই মালদ্বীপ বা শ্রীলঙ্কা ইনভেডেড হয়েছে। কিন্তু মূলত ওয়েস্ট এশিয়া ইনভেড করেছে এই প্লেনসকে, অর্থাৎ যেটা পূর্বে আর্যাবর্ত বা পরে ষোড়শ মহাজনপদগুলি যেগুলি ছিল সেগুলো পরবর্তীকালে কিন্তু আমরা দেখছি মিডাইভাল পিরিয়ডে ইসলামিক রুলার্সদের দ্বারা বারে বারে ইনভেডেড হয়েছে। ফলে এখানে কিন্তু এক ধরনের হাইব্রিডিটি তৈরি হয়েছে, সোশ্যাল হিস্ট্রির হাইব্রিডিটি তৈরি হয়েছে। এখানে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ একটা সময় প্রধান ল্যাঙ্গুয়েজ হয়ে উঠেছে এবং পরবর্তীকালে অ্যারাবিক কালচার এখানে কালচারাল ইনজেকশন ঘটেছে। অর্থাৎ মূলত এখানে যে সনাতন হিন্দু সংস্কৃতি, সনাতন হিন্দি সংস্কৃতি বা সনাতন সংস্কৃত ভাষার যে ডমিনেন্স ছিল সেটার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে এই নতুন নতুন ভাষা, নতুন নতুন সংস্কৃতি, সেগুলির মেলবন্ধন ঘটেছে, আবার অ্যাসিমিলেশন ঘটেছে। ওই রবীন্দ্রনাথের মতো মিলিবে এবং মেলাবে হয়ে গেছে এবং মিলেমিশে, মানে এই আজকের যে ডাইভার্সিটি আজকের যেটাকে আমরা বলি, সেই ডাইভার্সিটিটা ধীরে ধীরে গড়ে উঠেছে। পরে আমরা যদি আধুনিক পিরিয়ডের সোশ্যাল হিস্ট্রি এখানকার দেখি, সামাজিক হিস্ট্রি, সেই সোশ্যাল হিস্ট্রি আবার বদলে গেছে। এখানে এসে ব্রিটিশরা আসার পর প্রাথমিকভাবে ব্রিটিশরা এখানকার সামাজিক কাঠামোকে হস্তক্ষেপ করতে চায়নি, কিন্তু যারা এখানে আধুনিকতার রূপকার ছিলেন, ইনক্লুডিং রাজা রামমোহন রয় এবং বিদ্যাসাগর
ইত্যাদি, তারা চেয়েছেন বরাবরই যে ব্রিটিশ শাসনের সুযোগ সুবিধাগুলি নিতে। ব্রিটিশ শাসনের অসুবিধাগুলি যেমন ছিল, ব্রিটিশ শাসনের সুবিধাগুলিকে তারা ইউটিলাইজ করবার চেষ্টা করেছেন। এবং দে ওয়ান্টেড টু হ্যাভ দি অ্যাক্সেস অফ ব্রিটিশ লজ। ব্রিটিশদের যে নিয়ম কানুন রয়েছে, আইন বিধি রয়েছে, সেগুলিকে তারা তারা আমাদের ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করতে, তার সুবিধাগুলি ভারতবর্ষে নিতে চেয়েছে। এবং তারপরে আমরা দেখতে পেয়েছি সতীদাহ প্রথা নিবারণ হয়েছে, বিধবা বিবাহ আইন এখানে প্রচলিত হয়েছে। অর্থাৎ এগুলি কিন্তু এখানকার সামাজিক কাঠামোকে পরিবর্তন করেছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে চলে চলে আসা এই প্রথাগুলি এখানে কিন্তু নিবারণ হয়েছে। আবার একই সঙ্গে বেশ কিছু সামাজিক প্রথা যেগুলি কিন্তু অক্ষত রাখা হয়েছে। তার কারণ কি? কারণ ব্রিটিশরা কোনো মতেই চাননি প্রথমে এখানকার সামাজিক কাঠামোকে হস্তক্ষেপ করতে। কেন করতে চাননি? তার কারণ একজন ব্রিটিশ সাহেব ম্যাক্স মিউলার, যার নাম, তিনি এখানকার পুরাণ এবং ইতিহাসকে অধ্যয়ন করেছিলেন। আমরা সবাই জানি এখানকার পৌরাণিক যেগুলোকে আমরা বলি অষ্টাদশ পুরাণ, এই 18টা ছিল না পুরাণ, পুরাণের সংখ্যা ছিল অনেক বেশি। কিন্তু এই পুরাণ এবং ধর্মতত্ত্বগুলি, মিথোলজিক্যাল টেক্সটগুলি পড়ার অধিকার সকলের ছিল না। only these texts could be মানে this could be utilized, this could be studied by the Brahmins. একমাত্র ব্রাহ্মণরা ছাড়া এগুলি পড়তে পারতো না, পড়ার অধিকার ছিল না, এবং সেই কারণে এই টেক্সটগুলির অ্যাক্সেস ছিল না বেশি লোকের কাছে। ব্রিটিশরা এসে যেটা করলেন, টেক্সটগুলিকে 1 নম্বর উদ্ধার করলেন, 2 ইংরেজিতে সেগুলিকে অনুবাদ করলেন, এবং মনে করলেন যেগুলি সাধারণ মানুষ পড়তে পারে সেগুলিকে রেখে দিলেন, বাকিগুলোকে ডিস্ট্রয় করে দিলেন। এবং এর মাধ্যমে যেটা হলো সেটা হচ্ছে আমরা তারপর ব্রিটিশরা আসবার পর জানতে পারলাম আমাদের এতগুলি পুরাণ আছে। 18টা পুরাণ আছে, সেটা ব্রিটিশরাই তৈরি করেছেন। 18টা পুরাণের অনেক বেশি পুরাণ আছে, আমাদের অসংখ্য পুরাণ আছে। এবং ইভেন ইভেন আজকের যেটা শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা আলাদা করে কোনো এক্সিস্টেন্স ছিল না। ব্রিটিশরা এসে ওটাকে চিহ্নিত করে শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা মহাভারতের পাঠ, এবং সেটাকে আলাদা পৃথক গ্রন্থাকারে সেটা প্রকাশিত হয় ইংরেজিতে। ফলে আমি যেটা বলতে চাইছি যে ব্রিটিশরা এসে এখানে সোশ্যাল হিস্ট্রিতে হস্তক্ষেপ করেনি, সোশ্যাল স্ট্রাকচারটাকে ভেঙে ফেলতে চাননি, কারণ দে গট দি এক্সপেরিয়েন্স, দে অ্যাকচুয়ালি uh, they tried to make a sense of India's or Indian subcontinental history, especially the medieval history. তারা মিডিয়েভাল হিস্ট্রিটাতে ভালো করে পড়েছে এবং তারা যেটা বোঝবার চেষ্টা করেছে যে all the medieval rulers were Islamic rulers, but none of the Islamic rulers wanted to invade India socially. They invaded India indeed politically and administratively, but not socially. This is a very big statement. কেন বিগ স্টেটমেন্ট? কারণ তারা পরিষ্কারভাবে বলছেন যে ইসলামিক রুলাররা পশ্চিম এশিয়া থেকে এসে ভারতকে ইনভেড করেছে, কিন্তু তারা পলিটিক্যালি এবং প্রশাসনিকভাবে ইনভেড করেছে, তারা সামাজিকভাবে ইনভেড করেনি। তার প্রমাণ হচ্ছে এই যে এখানকার কাস্ট ব্যবস্থা থেকে শুরু করে, কাস্ট ব্যবস্থা হচ্ছে এখানকার সামাজিক ব্যবস্থার মানদণ্ড, বা যেটাকে বলি স্কেলিটন, আমাদের কঙ্কাল। আমাদের এখানে কাস্ট ব্যবস্থাটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে এখানকার সামাজিক ব্যবস্থাটাই ভেঙে পড়বে। এ নিয়ে অ্যাবসলিউটলি কোনো সন্দেহ নেই। রজনী কোঠারি পড়লেও তোমরা এটা বুঝতে পারবে, বা এম.এন. শ্রীনিবাস যদি পড়ো তাহলে বুঝতে পারবে। অর্থাৎ এখানকার কাস্ট ব্যবস্থাতে তারা কোনোভাবেই এবং সামাজিক ব্যবস্থাতে কোনোভাবে হস্তক্ষেপ করতে চাননি, বরং তারা তারা মনে করেছে যে ভারতবর্ষে মানুষ রাষ্ট্র সম্পর্কে কেন এত উদাসীন, ভারতবর্ষের মানুষ পরাধীনতা এবং স্বাধীনতা এ বিষয়ে কেন তাদের মাথা ব্যথা নেই। কারণ তাদের বেশি মাথা ব্যথা হচ্ছে তাদের সামাজিক ব্যবস্থা নিয়ে, কাস্ট ব্যবস্থা নিয়ে, ইত্যাদি নিয়ে, তাদের সোশ্যাল সিস্টেম নিয়ে। তারা তাদের পলিটিক্যাল সিস্টেম নিয়ে একেবারেই মাথা ব্যথা তাদের নেই, এবং সেই কারণে তারা দেখলো যে সেই মাথা ব্যথাটা জাগানোর কোনো প্রয়োজনও নেই। তারা যেহেতু রাষ্ট্র সম্পর্কে উদাসীন, তারা তাদের শাসক সম্পর্কে যেহেতু উদাসীন, সেই জন্য শাসকের চরিত্র কি হলো সেই বিষয় নিয়ে খুব বেশি লোকের খুব বেশি মাথা ব্যথা নেই, বরং কার ব্রাহ্মণ্য চলে গেল, কার পৈতে ছিঁড়ে গেল, সেটা নিয়ে তার অনেক বেশি মাথা ব্যথা রয়েছে। অর্থাৎ একজন তার ব্রাহ্মণ্যবাদ কিভাবে প্রতিষ্ঠা করে রাখবে, এবং কাস্ট ব্যবস্থা, কাস্ট হায়ারার্কি কিভাবে বজায় রাখবে, সেই বিষয়ে তারা বেশি চিন্তাশীল। সেই কারণেই তারা ভারতবর্ষের সোশ্যাল সিস্টেমকে হস্তক্ষেপ করতে চাননি, এই সাবকন্টিনেন্টের কোনো জায়গার সোশ্যাল সিস্টেমেই তারা হস্তক্ষেপ করতে চান।
তার ফলে যেটা হলো, বরং তারা যেটা করলো সেটা হচ্ছে ইসলামকে তারা অন্যভাবে ছড়ানোর চেষ্টা করলো। জেহাদ এবং জেহাদের ৩ টে নতুন নীতি এলো ইত্যাদি, ইত্যাদি। তো ব্রিটিশরা সেটা বুঝে যাবার পর ব্রিটিশরাও প্রাথমিকভাবে এই ২ টো ৩ টে আইন তৈরি করার পর তারাও কিন্তু আর বেশি অগ্রসর হলো না এখানকার সোশ্যাল হিস্ট্রিকে হস্তক্ষেপ করতে। এবার আমরা যেটা বলব যে সাউথ এশিয়ার রাষ্ট্রগুলির মধ্যে এই যে কমন প্যাটার্ন, আমরা দেখলাম যে সবার একটা কমন হিস্ট্রি রয়েছে, কি কলোনিয়াল হিস্ট্রি। কলোনিয়াল হিস্ট্রি, এবং সেই কারণে যখন সাউথ এশিয়ার দেশগুলি পরস্পরের থেকে বিচ্ছিন্ন হলো, স্বাধীন হলো, তখন তাদের কিন্তু লজ, তাদের যে কনস্টিটিউশন, তাদের যে পলিটিক্যাল সিস্টেম এবং তাদের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, সেগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের সিমিলারিটি রয়ে গেল। যদি আমরা বাংলাদেশে যাই বা পাকিস্তানে যাই বা এবং ভারতের কনস্টিটিউশনকে কম্পেয়ার করি, এবং বিশেষ করে এখানকার যদি আইপিসি, আমাদের ইন্ডিয়ায় যেরকম পিনাল কোড, যেমন বাংলাদেশের পিনাল কোড এবং পাকিস্তানের পিনাল কোডের মধ্যে যদি, এবং শ্রীলঙ্কার পিনাল কোডের মধ্যে যদি আমরা তুলনা করি, এবং অন্যান্য নিয়ম ইনক্লুডিং ট্রাফিক লজ অ্যান্ড এভরিথিং এলস, the rules and regulations which are required in our day to day life. In fact, if you look at very closely their gadgets, দেখবে সরকারের একটি করে গেজেট প্রকাশিত হয়। ভারতের যেরকম গেজেট প্রকাশিত হয়, শ্রীলঙ্কার গেজেট প্রকাশিত হয়, বাংলাদেশের সরকারি নিয়ম, রেগুলেশনস, রুলস, এগুলি এই গেজেটে বিজ্ঞাপিত হতে হয়, তা না হলে সেগুলি ইমপ্লিমেন্টেড হয় না। তুমি দেখবে তার যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, দ্যাট ইজ সেম colonial language that we are still using. So my point is that লিগাল ফ্রেমওয়ার্ক যদি এই ৩ টে রাষ্ট্রের দেখা হয় এবং সাউথ এশিয়ার এই ৪ টে রাষ্ট্রের দেখা হয়, তাহলে দেখবে সেখানে একটা গ্রেট সিমিলারিটি রয়েছে। অর্থাৎ তার যদি সোশ্যাল হিস্ট্রির এবং এই যে তার যে নেশন বিল্ডিং এর এই গল্প, এগুলো যদি কম্পেয়ার করি, তাহলে দেখবো সেখানে একটা অদ্ভুত রকমের রিজেম্বলেন্স, এক ধরনের মিল রয়েছে, এক ধরনের ওয়াননেস রয়েছে, এক ধরনের সুবিধে রয়েছে। সেই জন্য তুমি চট করে ভারতবর্ষে বাস করার পর যদি বাংলাদেশে গিয়ে তুমি 10 দিন বাস করতে শুরু করো, রুলস রেগুলেশনস এর ক্ষেত্রে তোমার খুব বেশি অসুবিধা হবে না, তোমার অনেকটা জানা মনে হবে। বরং তুমি এখান থেকে যদি হঠাৎ আমেরিকায় চলে যাও, তোমার প্রতি মুহূর্তে রুলস রেগুলেশনস নিয়ে মাথা ব্যথা অনেক বেড়ে যাবে। ঠিক একইভাবে আমরা যখন এখান থেকে অস্ট্রেলিয়ায় গেলাম, সেখানকার রুলস রেগুলেশনস নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা হলো না। কারণ কি, অস্ট্রেলিয়াও কলোনিয়াল রুল ছিল এবং ফলে ব্রিটিশ রুলস রেগুলেশনস গুলি সেখানেও প্রচলিত ছিল, এবং তারা যখন স্বাধীনতা লাভ করলো, তাদের যে কনস্টিটিউশন তৈরি হলো, সেখানেও সেই রুলগুলিকে ডিরাইভ করা হলো। ফলে সাউথ এশিয়ার ক্ষেত্রে ঠিক সেম জিনিসটা হয়েছে। রাষ্ট্রগুলি গঠিত হয়েছে এবং রাষ্ট্র গঠনের ইতিহাসটা যেহেতু কলোনিয়াল হিস্ট্রি, সেই কারণে কিন্তু তাদের মধ্যে এই ধরনের একটা অদ্ভুত রকমের মিল রয়ে গেছে। এবং এই সাউথ এশিয়ার প্রত্যেকটা স্টেটের নেচারই কিন্তু আমরা দেখছি এখন যে কি না, প্লুরাল। সাউথ এশিয়ার স্টেটগুলি প্লুরাল স্টেটে পরিণত হয়েছে, কারণ এই যে লম্বা সাউথ এশিয়ার হিস্ট্রি, সেটার মধ্যে আমরা একদিকে যেরকম টলারেন্স, আরেকদিকে দেখবো পরবর্তীকালে ইনটলারেন্সও দেখা গেছে। যেরকম টলারেন্সের হিস্ট্রি ছিল বলে কিন্তু এখানে নানা ভাষা, নানা জাত ইত্যাদি গড়ে উঠেছে, তার অ্যাসিমিলেশন ঘটেছে এবং অ্যাকোমোডেশন হয়েছে। এখানে যেরকম অ্যাসিমিলেশন হয়েছে, সেরকম অ্যাকোমোডেশন হয়েছে, এবং অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মাধ্যমে সাউথ এশিয়ার রাষ্ট্রগুলি কিন্তু শেপ নিয়েছে। ফলে ওভারঅল যদি আমরা একটা অ্যাসেসমেন্ট করি সাউথ এশিয়ার সোশ্যাল হিস্ট্রিকে সামনে রেখে, তাহলে এক ধরনের ওয়াননেস আমরা অবভিয়াসলি সাউথ এশিয়াতে দেখতে পারবো। সাউথ এশিয়া, ইভেন আজকে যে সার্ক গঠন হয়েছে, সার্ক গঠন হওয়ার পেছনে কিন্তু একটা বড়, মানে বলতে পারো সিগনিফিকেন্স হচ্ছে এই যে সাউথ এশিয়ার রাষ্ট্রগুলির মধ্যে এই ধরনের এক ধরনের সোশ্যাল হিস্ট্রির অর্থে এক ধরনের ওয়াননেস। আমরা যেরকম আগের দিন আলোচনা করে বলছিলাম যে পলিটিক্যাল হিস্ট্রির দিক থেকে, পলিটিক্যাল জিওগ্রাফির দিক থেকে যদি দেখি, তাহলে দেখবো এখানে ওয়াননেস এর বড় অভাব, কারণ এক ধরনের বাউন্ডারি কনফ্লিক্ট এবং এক ধরনের সমঝোতার অভাব আমরা এখানে দেখতে পেয়েছি। কিন্তু যদি আমরা সোশ্যাল হিস্ট্রির নিরিখে দেখি, বিশেষ করে এনশিয়েন্ট এবং মিডাইভাল এবং যদি মডার্ন হিস্ট্রি, স্পেশালি কলোনিয়াল হিস্ট্রিটা দেখি, তাহলে দেখবো অবভিয়াসলি সাউথ এশিয়া এখানে কিন্তু এক ধরনের রিজেম্বলেন্স, এক ধরনের ইউনিফর্মিটি, এক ধরনের কমননেস আমরা সোশ্যাল হিস্ট্রির টার্মসে দেখতে পাই। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এই যে সাউথ এশিয়ায় যখন রাষ্ট্রগুলি তৈরি হলো, তখন কিন্তু একটা বড় রকমের মুশকিল হলো। কি মুশকিল? না, সাউথ এশিয়াতে যে দুটো বড় বড় ঘটনা, একটা যখন ইন্ডিয়া এবং পাকিস্তানের ইন্ডিপেন্ডেন্স হলো,
তখন যেটার বেসিসে এখানে ইন্ডিপেন্ডেন্স হলো, ইন্ডিপেন্ডেন্সটা পেলো ভারত এবং পাকিস্তান, দ্যাট ইজ রিলিজিয়ন। এবং তার যে সোশ্যাল হিস্ট্রির যে এতদিন আমরা সুখ্যাতি করলাম, টলারেন্সের ইতিহাস বললাম, তখনই আমি বলে দিয়েছিলাম যে একটা ইনটলারেন্সের গল্প আছে। এই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা প্রাপ্তি দুটি দেশের, সেটা কিন্তু হলো as a result of this intolerance between these two religions. এখন তা নিয়ে অনেক বক্তব্য থাকতে পারে যে সেইটা দ্বিজাতি তত্ত্ব ইত্যাদি নানান কিছু তুমি ব্যাখ্যা হাজির করতে পারো, কিন্তু যেটা রিয়ালিটি সেটা হচ্ছে একটি হিন্দু রাষ্ট্র এবং একটি মুসলমান রাষ্ট্রের যে দাবি, এবং তার বেসিসে একটি সেকুলার রাষ্ট্র হিসেবে ভারতের উদ্ভব এবং একটি রিলিজিয়াস রাষ্ট্র হিসেবে পাকিস্তানের উদ্ভব ঘটেছে, এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। অর্থাৎ এই যে টু নেশনস থিওরি, সেই টু নেশনস থিওরি হাউ ফার ইট ইজ টু নেশনস, এটা নিয়ে কোয়েশ্চেন থাকতেই পারে। কিন্তু পাকিস্তান রাষ্ট্র ধর্মের ভিত্তিতে গড়ে উঠলো এবং ভারত রাষ্ট্র অন্যান্য ধর্মীয় সম্প্রদায়গুলি নিয়ে একটি সেকুলার রাষ্ট্র হিসেবে গড়ে উঠলো, এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। ফলে সোশ্যাল হিস্ট্রির মধ্যে যে টলারেন্সের বার্তাটা আমরা দেখতে পেয়েছিলাম, যে কমননেস, যে ওয়াননেসের কে আমরা খোঁজ করছিলাম, এক্সামিন করছিলাম, সেখানে কিন্তু বড় একটা সমস্যা হয়ে দাঁড়ালো এটা। আর 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে বাংলাদেশের আবির্ভাব। বাংলাদেশ যখন আবার আবির্ভূত হলো, সেখানে ভাষার ভিত্তিতে আমরা দেখলাম আবার এক ধরনের প্রবলেম। ফলে এথনিক কনফ্লিক্ট, এথনো রিলিজিয়াস কনফ্লিক্ট যেরকম ছিল ভারত এবং পাকিস্তানের উদ্ভবের ক্ষেত্রে, এখানে আমরা দেখছি এথনো লিঙ্গুইস্টিক কনফ্লিক্ট। এবং এই এথনো লিঙ্গুইস্টিক কনফ্লিক্টের ফলে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব ঘটলো। ফলে আবার কিন্তু একটা সোশ্যাল টেনশনের বিষয় উঠে এলো। অর্থাৎ আমরা যদি পোস্ট কলোনিয়াল হিস্ট্রিটা দেখি, আমরা যদি কলোনিয়াল হিস্ট্রি পর্যন্ত আমরা দেখি, তাহলে আমরা একরকমের দেখতে পাচ্ছি, আর সেখানে আমরা ওয়াননেস অবভিয়াসলি দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যে পোস্ট কলোনিয়াল হিস্ট্রি যদি খোঁজ করি, তাহলে অবভিয়াসলি আমরা দেখব এথনিক কনফ্লিক্ট এবং সোশ্যাল টেনশনস, সেগুলো কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে। অর্থাৎ যদি শ্রীলঙ্কার দিকেও আমরা একবার চোখ বোলাই, সেখানেও দেখবো যে এথনিক কনফ্লিক্ট, সিংহলিজ এবং তামিলসের মধ্যে এথনিক কনফ্লিক্ট। আমরা যদি নেপালের দিকে তাকাই, সেখানেও সেই এথনিক কনফ্লিক্ট। অর্থাৎ পোস্ট কলোনিয়াল হিস্ট্রিটা কিন্তু as far as social history is concerned, এই ওয়াননেসের যে তত্ত্বটি আমি হাজির করবার চেষ্টা করলাম এনশিয়েন্ট এবং মিডাইভাল এবং কলোনিয়াল পিরিয়ড পর্যন্ত, সেই বিষয়টা কিন্তু যে টলারেন্সের হিস্ট্রি বলার চেষ্টা করলাম, সেটা কিন্তু ইনটলারেন্সের হিস্ট্রি হয়ে যাচ্ছে। ফলে সাউথ এশিয়াকে যদি এই ওয়াননেসের খোঁজ করতে হয়, যদি এই রিজিয়ন হিসেবে গড়ে উঠতে হয়, তাহলে কিন্তু এই সোশ্যাল হিস্ট্রির যে টলারেন্সের হিস্ট্রিটা ছিল, সেটাকে কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে হতো। কিন্তু আজকে পোস্ট কলোনিয়াল যে মিজারি আমাদের সাউথ এশিয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু এই ওয়াননেসের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে। ফলে আজকে 30 মিনিট শেষ হয়ে গেল, এবং এবার আমার একটা পয়েন্ট থাকলো বাকি, সেটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি। কালকে পলিটিক্যাল ইকোনমি নিয়ে আমি বলবো, বলার পরে কোয়েশ্চেন আনসার করে শেষ হবে। আজকেও কোয়েশ্চেন আনসার হবে। এখন আমার কাছে 9 মিনিট সময় আছে। If you want to ask any questions relating to today's discussion, then you can freely ask. চট করে প্রশ্ন করো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, যখন ইংরেজরা প্রথম আসলো ভারতে উপনিবেশ গঠন করতে, তখন তারা বুঝতে পারে যে যারা রোমান যে এম্পায়াররা ছিলেন বা মুসলিম যারা এম্পায়ার ছিলেন, তারা ভারতীয় যে সমাজ ব্যবস্থা আছে তাতে মানে যে কালচারের বেসিসে, মানে ধর্মের বেসিসে বা কাস্টের বেসিসে যে সিস্টেমটা চলছিল, তাতে কোনো হস্তক্ষেপ করেনি। তাই তারা কি ইংরেজরাও কি হস্তক্ষেপ করেনি? এটাই কি? এটা একটা বড় কারণ। ইংরেজরা এসে প্রথম যেটা বোঝার চেষ্টা করলো, যে এখানে দেখো প্রাইমারিলি ওরা এখানকার সোশ্যাল ব্যবস্থায় কিন্তু হস্তক্ষেপ করেছে প্রথমে, ঠিক আছে? যেহেতু তখন কেন করেছে, কারণ ভারতবর্ষে তারা কলোনিটাকে স্থাপন করার সময় তারা কিন্তু এখানকার একাধিক শিক্ষিত বাঙালি
মানে বাংলার ক্ষেত্রে যেহেতু বাংলার মাধ্যমেই ভারতে প্রবেশ তাদের হয়েছে, তাদের সাহায্য নিয়েছে। ফর এক্সাম্পল রাজা রামমোহন রায়, রামমোহন ব্রিটেনে গেলেন, এখানে এলেন, রামমোহন ইংরেজদের খুব বড় সাপোর্টার হয়ে উঠেছিলেন সে সময়, কারণ ইংরেজদের যে আধুনিকতা সেটাকে উনি ওয়েলকাম করেছিলেন। এবং সেই কারণে এদের দ্বারা বলতে পারো এক কথায় প্ররোচিত হয়ে, প্রভাবিত হয়ে ব্রিটিশ সরকার এখানকার সোশ্যাল সিস্টেমে হস্তক্ষেপ করলো। কিন্তু তার ফল কি হলো? তার ফল হলো সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহটা ঘটলো, সিপাহী বিদ্রোহটার পেছনে কিন্তু একটা বড় কারণ হচ্ছে আমাদের এখানকার সোশ্যাল সিস্টেমে তারা হস্তক্ষেপ করেছে সেটা। কিন্তু এটা আমাদের ইতিহাস দেখায় না চোখে আঙুল দিয়ে, আমাদের দেখা হয় তাতিয়া তোপি এদের আন্দোলন, ঠিক আছে? কিন্তু আসল গল্পটা কিন্তু এখানকার জমিদার জোতদারেরা, তারা এবং তাদের তৈরি করা যে সামাজিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু ভেঙে পড়ছিল। সেই জন্য দেশীয় জমিদারেরা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে ডিসকন্টেন্ট গড়ে তোলার চেষ্টা করেছে, ঠিক আছে? সেইটা সিপাহী বিদ্রোহের ঠিক পরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এখান থেকে মানে তাদের ক্ষমতা কেড়ে নেওয়া হয় এবং সরাসরি রানীর শাসন এখানে প্রতিষ্ঠিত হয়। এবং তখন ব্রিটিশ পার্লামেন্ট বুঝতে পারে, অর্থাৎ ব্রিটিশ সরকার বুঝতে পারে যে এখানে শাসন কার্য করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম কথা, এখানকার সমাজ এবং সামাজিক নীতি ব্যবস্থার উপরে দালালি করলে চলবে না, দখলদারি করলে চলবে না, ঠিক আছে? এবং তারা এই এক্সপেরিয়েন্সটা নিল কোথা থেকে না, ব্রিটিশ পার্লামেন্টে তখন যে রিপোর্ট জমা হলো একাধিক, তার মধ্যে ম্যাক্স মুলারের অন্যতম, যেখানে ম্যাক্স মুলার সাহেব এখানকার সোশ্যাল হিস্ট্রির পর্যালোচনা করলেন, করে এটা প্রমাণ করে দেখালেন যে এখানকার সমাজ কি সামাজিক ন্যায় এবং নীতিবোধ সেটা হচ্ছে ধর্ম এবং দণ্ড। এই ধর্ম এবং দণ্ডের মাধ্যমেই উপনিবেশের সমাজ ব্যবস্থা চলে। ফলে সেটাকে আর কিছুতেই, অন্তত মেজরিটির, সেটাকে কিছুতেই হস্তক্ষেপ করা যাবে না। এবং সেটা 1 নম্বর দিক। আর 2 নম্বর হচ্ছে যে সুলতানি শাসনকালে যে মুসলমানদের জন্য এক ধরনের বিধি তৈরি হয়েছিল, যেটাকে ভারতের সংবিধানেও রাখা হয়েছে। আজকে দেখবে অভিন্ন দেওয়ানি বিধি আমাদের নেই, আমাদের কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি নেই। হিন্দুদের জন্য আলাদা, মানে অন্যান্য রিলিজিয়নের আলাদা, আর মুসলমানদের আলাদা। এটা কিন্তু ব্রিটিশরা তৈরি করেনি, এই বিধি তৈরি হয়েছিল সুলতানদের সময় থেকেই। সুলতানেরা এখানকার ধর্ম এবং দণ্ডের উপর যেরকম হস্তক্ষেপ করেনি, আবার পাশাপাশি এই মুসলমান সম্প্রদায়ের জন্য একটি সম্পূর্ণ পৃথক বিধি ওরা তৈরি করেছিল। তো সেই সময় থেকে চলে আসছে কিন্তু এই এই ভিন্ন দেওয়ানি বিধি, এবং সেটা ব্রিটিশরাও বজায় রেখেছে এবং পরে আমরাও বজায় রেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। বলছিলাম যে আপনি বলেছিলেন যে রিজিয়ন হতে গেলে হোমোজেনাস থাকা দরকার, ঠিক আছে? তো আপনি দুটো এখনো পড়ছেন, পলিটিক্যাল জিওগ্রাফি, সোশ্যাল হিস্ট্রি, এই দুটো যদি আলোচনা পরিপ্রেক্ষিতে যদি দেখি, তাহলে তো ওয়াননেস বলে তো কিছু নেই। তাহলে আমরা কি ধরবো? দেখো, ওয়াননেস তো ওইভাবে বোঝা যায় না। ওয়াননেস আমি বারবার বললাম যে পলিটিক্যাল জিওগ্রাফি তো বলেছি, যে জিওগ্রাফি ওয়াইজ যদি দেখো তাহলে আমাদের রিজিয়ন হয়ে ওঠার সম্ভাবনা আছে। কিন্তু আবার যদি পলিটিক্যাল জিওগ্রাফি দেখো তাহলে দেখবে আমাদের কতগুলো প্রতিবন্ধকতা আছে, কারণ বাউন্ডারি ডিসপিউট ইত্যাদি ইত্যাদি। সোশ্যাল হিস্ট্রির নিরিখেও কিন্তু আমি দুটো কথাই বলেছি। দেখো, যদি কলোনিয়াল হিস্ট্রি পর্যন্ত দেখি তাহলে দেখবো এখানে কিন্তু এক ধরনের ওয়াননেস এর গল্প রয়েছে, এখানে এক ধরনের ইউনিফর্মিটির জায়গা রয়েছে, টলারেন্সের ইতিহাস রয়েছে। কিন্তু পোস্ট কলোনিয়াল হিস্ট্রি আবার সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেখানে আবার এই এথনিক কনফ্লিক্ট, রিলিজিয়ন ইত্যাদি ফ্যাক্টরস গুলি এখানে গড়ে উঠছে। সোশ্যাল টেনশন হচ্ছে, যেটা টেনশন ম্যানেজমেন্ট করা যাচ্ছে না, যেটা একটা রিজিয়ন হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা। ফলে এভাবে ওই ম্যাথামেটিক্স এর অ্যারিথমেটিকের উত্তর দেওয়া যাবে না, মাল্টিপল চয়েস টাইপ ইয়েস অর নো, এই ডিবেট চলবে। এখানে ইয়েস বা নো বলা যাবে না, কিছু স্ট্রেংথ আছে, কিছু উইকনেস আছে। যেরকম কালকে আমরা যে ক্লাসটা করব সেখানটায় দেখবে তোমাদের পলিটিক্যাল ইকোনমি নিয়ে বলা হবে। সেই পলিটিক্যাল ইকোনমিতেও দেখবে একটা সময় অবধি দেখবে বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলো রিজিয়ন হিসেবে গড়ে তোলার জন্য খুব কাজে লাগে, খুব ভালো জিনিস অবভিয়াসলি। আবার এমন কিছু খুবই মারাত্মক জিনিস রয়েছে যেটা রিজিয়ন হয়ে ওঠার ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা। ফলে দুটোই রয়েছে এবং তারপরেই তো কনক্লুশন। ফলে আগামী আর একটা দিন ওয়েট করো,